নমস্কার, আমি সায়ন্তন। নিশাচরে আপনাদের স্বাগত। নিশাচরে উপস্থাপিত কাহিনী এবং কাহিনীতে বর্ণিত সকল চরিত্র সম্পূর্ণভাবে কাল্পনিক। নিশাচর অ্যান্ড টিম কোনো প্রকার কুসংস্কার এবং অসামাজিক কাজকে সমর্থন করে না। এই উপস্থাপনায় কোনো ধর্ম, জাতি অথবা গোষ্ঠীকে ছোট করা হয়নি। আমাদের অনুরোধ, আমাদের এই নিবেদনকে বিনোদন হিসেবেই গ্রহণ করুন। ধন্যবাদ। কৃষাণু খেতে বসে বারবার বিষম খাচ্ছে, কারণ টিনার চোখ বান্টির দিক থেকে সরছে না। বান্টি ওদের বাড়িতে ইলেকট্রিকের কাজ করছে। এমন একটা ছেলের প্রতি টিনা কিভাবে আকৃষ্ট হতে পারে তা কিছুতেই মাথায় ঢোকে না কৃষাণুর। এমনিতে এই নিয়ে মাসখানেক ধরে বাড়িতে বেশ ঝামেলা চলছে এই দম্পতির। কিন্তু টিনার বক্তব্য এটা নিছকই একটা সন্দেহ মাত্র। গতকাল হঠাৎই রাত্রিবেলা বাড়ির ফিউজটা উড়ে যায়। পাড়ায় ইলেকট্রিশিয়ান বলতে বান্টি রয়েছে, তাই অগত্যা ওকেই ডাকতে হলো। কিন্তু টিনার ওর সাথে আলাপচারিতার কায়দা মোটেই কৃষাণুর পছন্দ হচ্ছে না। অবশেষে অধৈর্য হয়ে উঠতে যাবে, কিন্তু হঠাৎই বুকের বাম পাশটা ব্যথা করে ওঠে। কেমন যেন দম বন্ধ হয়ে আসে। সারা শরীরে একটা অদ্ভুত অস্বস্তি অনুভব হয়। চোখের সামনে সবকিছু ঝাপসা হয়ে আসে, আর তারপরেই মাটিতে আছড়ে পড়ে কৃষাণু। কিছুক্ষণ ছটফট করার পর নিথর হয়ে যায় সে। কিছুটা দূরে দাঁড়িয়েই টিনার বান্টি লক্ষ্য করলো পুরো ঘটনাটা, কিন্তু কেউই ছুটে এলো না। বরং টিনার মুখে একটা স্বস্তির ছাপ। খাবারে যেটা মিশিয়েছিল সেটা কাজে দিয়েছে। আজকের কাহিনীটি ইন্দ্রনীল দাশের লেখা একটি ছোট গল্প থেকে নেওয়া হয়েছে। স্ক্রিপ্ট সায়ন্তন। শুনছেন ওই দিন নিশীথে। বাণীপুরের মতন এক গণ্ড গ্রামে অশোকের স্টেশন মাস্টার হিসেবে পোস্টিং পড়বে ও স্বপ্নেও ভাবেনি। এখানে লোকের বাড়িতে ইলেকট্রিসিটি আছে ঠিকই, তবে বেশিরভাগ বাড়িতেই নেই। স্টেশন চত্বরে কিছু বাড়ি আছে ব্যাস, আর স্টেশনে ওই দুটো পোস্টে টিমটিমে দুটো আলো ঝোলে, এই যা। সব ট্রেন এখানে দাঁড়ায়ও না। রাত 9টার পর থেকেই সব থ্রু ট্রেন। তাই স্টেশনের চারপাশে যে কয়েকটা ওই পানবিড়ি অথবা শাকপাতার দোকান বসে, তা 9টার আশেপাশেই বন্ধ হয়ে যায়। আর স্টেশন পরিণত হয় এক শ্মশান পুরীতে। তবে একটা দোকান আছে যেটা কিছুক্ষণ খোলা থাকে, অশোকের নতুন কেবিনের পাশেই। নতুন খুলেছে, সুজয়ের আয়ুর্বেদিক স্টল। ওর সাথে অশোকের তাও কিছু কথাবার্তা হয়। সুজয়ের ছেলেটা মন্দ নয়, ভীষণ কালী ঠাকুরের ভক্ত। তবে অশোকের সাথে ভীষণ কথা হয় তাও নয়। একবার কি একটা ওষুধ নিয়েছিল, তারপর থেকে একটু দেখলে হাসে, এই আর কি। কিন্তু অশোকের এখানে কথা বলার লোকের অভাব। আজ বছর দুয়েক হলো এখানে পোস্টিং হয়েছে, তাই দোকান হওয়ার পর ওর যা একটু আধটু কথা হয়, তাই ওইটুকুতেই খুশি। একদিন কথায় কথায় অশোক বলল, তুমি যে এখানে এত রাত অবধি থেকে যাও, বাড়ির লোক চিন্তা করে না? এখানে তো 9টা বাজতেই সবাই ফিরে যায়, তাই আর কি। না না, চিন্তার আর কি আছে। মা কালী যতক্ষণ আছে সাথে, ততক্ষণ আর কোনো ব্যাপার না। ভয়ও নেই, কোনো ক্ষতি হওয়ারও নয়। আর বাড়িতে লোক বলতে তো শুধু আমার মা, আর কেউ নেই। বউ? না না, বিয়ে থা করা হয়নি। এই যতটুকু টাকা কামাই তাতে কোনো মতে আমার আর মার চলে যায়। আর তারপর আর বিয়ে করে ঝামেলা বাড়িয়ে লাভ আছে? তোমার বাড়ি কত দূর এখান থেকে? দূর তো ভালোই আছে। তা এত রাতে ফেরো কিভাবে? সাইকেলও তো চালাতে দেখি না তোমায়। রেল লাইন আছে কি করতে? ট্রেন বন্ধ হয়ে গেলে তো ফাঁকাই পড়ে থাকে, ব্যাস সোজা হেঁটে চলে যাই। লাইন ধরে? রাস্তা দিয়ে যেতে কি সমস্যা? কি সমস্যা নেই বলুন? একে তো একে বেঁকে চলে, যেখানে সোজা সাপটা গেলেই মিটে যায়। তার উপর রাস্তা দিয়ে হাঁটলে শেয়াল, কুকুর, ছিনতাইবাজ, মাতাল আর কত কিছু যে পাবেন। এর চেয়ে ভালো না যে সোজা লাইন ধরে হেঁটে যাই, কোনো ঝুটঝামেলা নেই। তুমি পারো বটে। আরে কাল তো আরও দেরি হবে। কেন? কাল তো অমাবস্যা। আমি প্রতি অমাবস্যা মায়ের মন্দিরে পুজো দিয়ে তারপর বাড়ি ফিরি। ভূতে ধরবে ঘেঁটি চেপে, তখন বুঝবে। আপনি নাস্তিক না? আপনি এবার ভূতে বিশ্বাস করেন নাকি? কি হলো, চুপ হয়ে গেলেন যে? না, কিছু না। আমি আমি কেবিনে যাই, বুঝলে, কাজ আছে। অনেকক্ষণ গল্প হয়ে গেল, এবার কেবিনে যাই। আচ্ছা যান যান। আরে শুনুন, আচ্ছা আপনি তো নতুন কেবিনে বসেন,
তা পুরোনো কেবিনটা বন্ধ হলো কেন? আমি আমি আসি, বুঝলে, অনেক কাজ পড়ে আছে। আসি, হ্যাঁ। অশোক ব্যাপারটা চেপে গেল। ও বরাবরই একটু নাস্তিক গোছের মানুষ, কোনো কালেই ভূত প্রেতে তেমন বিশ্বাস করেনি। কেউ কোনো ঘটনা শোনালে তা হেসে উড়িয়ে দিয়েছে, কিন্তু এখানে আসার পর থেকেই ওর সাথে এমন কিছু ঘটে চলেছে যেটার ব্যাখ্যা ওর নিজের কাছেও ঠিকঠাক নেই। টিনা আর বান্টি কৃষাণুর বডিটাকে একটা কালো বড় ব্যাগে মুড়ে ফেলল। এবার এবার কি করব? এবার আর তোকে কিছু করতে হবে না। রাতের বেলায় আসবো, এটাকে ভ্যানে করে নিয়ে মাঠের পিছনের দিকে ফেলে আসবো। কেউ খুঁজে পেয়ে গেলে? গেলে যাক, আমরা কি আর এখানে থাকবো নাকি? আজ রাতেই বেরিয়ে যাব। কোথায়? দেখতেই পাবি। তুই রেডি হয়ে থাকবি, সব টাকা পয়সা, গয়না আর ব্যাংকের কাগজপত্র সব নিয়ে নিবি, বুঝেছিস? একেবারেই বেরিয়ে পড়বো। এখন আমি আসি, ভ্যানের ব্যবস্থাটা করতে হবে তো। বান্টি, কি হলো? তুই আমাকে ভালোবাসিস তো? তুই কি রে, পাগল হয়ে গেছিস নাকি? রেডি হয়ে থাকিস, ঠিক আছে? ঠিক আছে। রাত 9টা বাজতে না বাজতেই স্টেশন চত্বর যথারীতি ফাঁকা হয়ে গেল। তার উপর আজ শুরু হয়েছে মুষলধারে বৃষ্টি। অশোক ফ্লাস্কের থেকে 1 কাপ চা ঢেলে নিল। গ্রামের দিকের বৃষ্টিতে বেশ ঠান্ডা পড়ে। বৃষ্টির ছাঁট আসছে জানলা থেকে। অশোক কাপটা নামিয়ে রেখে জানলাটা বন্ধ করতে যেতেই ওর চোখ পড়ল পুরনো কেবিনের দিকে। কেবিনের বাইরে যে লাইট পোস্টটা, সেটার আলো কেটে গেছে। ঠিক 1 বছর আগে এইভাবেই ওই কেবিনের লাইটটা কেটে গেছিল। ওর মনে পড়ে গেল সেই দিনের কথাগুলো। তখন সবে সবে অশোকের পোস্টিং হয়েছে। তখনও পুরনো কেবিনে বসত। আকাশে মেঘ করেছিল। রাতের বেলা 10টা নাগাদ উঠল ঝড়। বাইরে হু হু করে হাওয়া বইছে। জানলার পাল্লাটা ভাঙা। একটা দড়ি দিয়ে কোনো মতে বেঁধে রেখেছে, কিন্তু মাঝে মধ্যেই হাওয়ার তোড়ে খুলে যাচ্ছে। অবশেষে বিরক্ত হয়ে ওটা খুলেই রাখলো। তখনও সাথে একটা ছোট স্টোভ রাখত। চা কফি কিছু খাওয়ার ইচ্ছে হলে বানিয়ে নিত, কিন্তু ওটায় তেল ফুরিয়ে গেছে। এটা একটা বড় সমস্যার কারণ এখন শুধু চা করার জন্য নয়, রাতের খাবার গরম করতেও দরকার হবে। কিছুটা দূরে বিজনের দোকানে তেল পাওয়া যেতে পারে। এতক্ষণে দোকান বন্ধ হয়ে গেলেও অশোককে দেখলে সে বেরিয়ে এসে ঠিক এটা ওটা দিয়ে যায়। একটা থ্রু ট্রেন আসার কথা আছে, আর মিনিট 15-র মধ্যে। এরপরে দেরি করলে আবার বিজন ঘুমিয়ে পড়তে পারে। তখন আরেক সমস্যা, অগত্যা বেরোতেই হবে। হঠাৎ ওর খুলে যাওয়া জানলা থেকে কণ্ঠ ভেসে এলো, মাস্টার মশাই, ও মাস্টার মশাই, মাস্টার মশাই, ও মাস্টার মশাই, মাস্টার মশাই। একটা মেয়ে জানলার গ্রিল ধরে দাঁড়িয়ে আছে। জানলার বাইরের লাইটটা কেটে গেছে। অন্ধকারে যেটুক দেখা যাচ্ছে তাতে বোঝা যাচ্ছে মেয়েটার বয়স 24 কি 25 হবে, কিন্তু তার গায়ে বৃষ্টি লেগেছে বলে মনে হচ্ছে না। উস্কো খুস্কো চুল, ফ্যাকাশে চামড়া। অশোকের মেয়েটিকে দেখে নিতান্ত একজন ভিখারি অথবা পাগলি বলেই মনে হলো। কি চাই? চলুন না মাস্টার মশাই, একসাথে হাঁটি। আমিও হাঁটবো, আপনিও হাঁটবেন। আমিও হাঁটবো, আপনিও হাঁটবেন। মানে ইয়ার কি হচ্ছে এটা? ও মাস্টার মশাই, আবার কি? আমিও হাঁটবো, আপনিও হাঁটবেন। আমিও হাঁটবো। যত সব উৎপাত। দরজায় তালা লাগিয়ে হাতে টর্চ আর মাথায় ছাতা নিয়ে বেরিয়ে পড়ল অশোক। যদিও এত বৃষ্টিতে ছাতাটা একটা শৌখিনতা। হাওয়ার তোড়ে মাঝে মধ্যেই মাথার থেকে সরে যাচ্ছে। কাদা প্রায় হাঁটু অবধি ছিটিয়ে উঠছে। তবু রাস্তা পেরিয়ে বিজনের বাড়ির কাছে পৌঁছেই গেল অশোক। বিজন, এই বিজন, এই তো, এইটা একটু কেরোসিন তেল দিয়ে যা বাবা। বিজন যখন ঘরে তেল আনতে গেল, হঠাৎই কারেন্টটা চলে গেল। রাস্তার লাইট পোস্টে যে আধমরা আলোগুলো ঝুলছিল সেগুলোও বন্ধ।
বিজন, এই 1 প্যাকেট মোমবাতিও দিয়ে দিস। কেনাকাটা সেরে এবার কেবিনের দিকে যাওয়ার পালা। চারিদিকের অন্ধকার এতটাই গাঢ় যে নিজের কেবিন চিনে যেতেও অসুবিধে হচ্ছে। হঠাৎ পিছন থেকে মাস্টার মশাই, ও মাস্টার মশাই। অশোক পিছন ঘুরে তাকাতে যাবে, কিন্তু তখনই একটা বাজ পড়ল। আর সেই আলোতে অশোক দেখল সেই জানলায় দাঁড়িয়ে থাকা মেয়েটি এখন অশোকের সামনে কিছুটা দূরে দাঁড়িয়ে আছে, কিন্তু আওয়াজটা আসছে পিছন থেকে। অশোক বুঝল ব্যাপারটা স্বাভাবিক নয়। টর্চটা উঁচিয়ে ধরল। এখন আর সামনে কেউ নেই। অশোক চুপচাপ ধীর পায়ে হাঁটা শুরু করলো। হঠাৎ আমিও হাঁটবো, আপনিও হাঁটবেন, আমিও হাঁটবো, আপনিও এই চলে যা, হাঁটবেন, আমিও হাঁটবো, এখান থেকে চলে যা। আপনিও হাঁটবেন। এবার অশোকের ছাতাটাকেও টেনে ধরলো পিছন থেকে। অশোক কোনো মতে ছাতা ফেলে ছুটতে শুরু করলো। যে মানুষটা একটু আগে পায়ে কাদা লাগছে বলে বিরক্ত হচ্ছিল, এখন তাড়াতাড়ি হবে বলে জল কাদা ভরা মাঠ বরাবর ছুটতে শুরু করলো। কোনো মতে কেবিনের দরজা অবধি পৌঁছিয়ে অবাক হয়ে গেল। দরজায় তালাটা নেই। দরজায় ধাক্কা মেরে বুঝলো ভিতর থেকে কেউ খিল দিয়ে রেখেছে। কিন্তু ভিতরে তো কেউ থাকার কথা নয়। ভিতরে কে? ভিতরে কে? দরজাটা খুলুন। কে আছেন ভিতরে? খুলুন দরজাটা। অশোক আসলে জানতো না ওই দিন সারা রাত ওই জানলার সানসেটের উপরে কেউ একজন বসেছিল। আমিও হাঁটবো, আপনিও হাঁটবেন, আমিও হাঁটবো, আপনিও হাঁটবেন। রাত প্রায় 1:30 বাজে। অলিগলি বেয়ে চলেছে বান্টির ভ্যান। টিনা চুপচাপ ভ্যানে বসে রয়েছে, আর পাশে মুড়িয়ে রাখা রয়েছে নিজের স্বামীর দেহ, যাকে আজ সকালেই নিজের হাতে সে খুন করেছে। জামা কাপড় সব নিয়ে এসছিস তো? হ্যাঁ। টাকা পয়সা, ব্যাংকের কাগজ, এনেছি। বাড়ির দলিল? এত কিছু দিয়ে কি হবে? না, এমনি জিজ্ঞাসা করছিলাম। আমি তো ভিতর থেকে তালা মেরে চলে এসেছি। যা রয়েছে রয়েছে, পরে দেখা যা যাবে। যা মানে যা রয়েছে মানে কি রয়েছে আবার? আমার কিছু বিয়ের গয়না। আনলি না কেন? আরে তাড়াহুড়োয় ভুলে গেছি। এই বাড়ির চাবিটা সামলে রেখেছিস তো? হ্যাঁ, এই ব্যাগেই সব আছে। বাণীপুর স্টেশনের পাশে এসে বান্টি ভ্যানটা দাঁড় করালো। বাণীপুরের মতো গ্রামে রাত 1:30টায় স্টেশনের পাশে পশু পাখি অবধি থাকার কথা নয়, তাই ধরা পড়ার কোনো প্রশ্নই উঠছে না। তবুও টিনার বেশ ভয় লাগছে। সারাটা দিন বেশ ফুরফুরে কেটেছে, নতুনভাবে জীবন শুরু করার আনন্দে মত্ত হয়েছে, কিন্তু যখন আসল সময় এসেছে তখন বেশ ভয় লাগছে। বান্টি বডিটা টেনে নিয়ে একটা পচা ডোবার মধ্যে ফেলে দিল। জমে থাকা কচুরিপানা আর কাদামাটি গিলে নিল পুরো বডিটা। ভেসে যাওয়া পদ্ম ফুলগুলো আবারও চাদর বিছিয়ে দিল উপরে। এবার তুই স্টেশনে গিয়ে দাঁড়া, আমি আসছি। কোথায় যাবি আবার? আরে ভ্যানটা রাখতে হবে তো। ভ্যান রাখলে আমরা যাব কিভাবে? উফ, এত মাথা খারাস না তো, যেটা বলছি সেটা কর। স্টেশনে গিয়ে দাঁড়া। আরে ভয় নেই, আমি আসছি তো, আমি আসছি, যা। রাতের স্টেশনটা অনেকটা শ্মশানের মতন লাগছে টিনার। এর আগে কখনো এত রাতে স্টেশনে আসেনিও। লম্বা লাইনগুলো দুদিকে অন্ধকারের মধ্যে এমনভাবে মিলিয়ে গেছে যেন কোনো নরকের পথে চলেছে। কাঁধে ভারী ব্যাগটা সামলাতে পারছে না। বুকের ভিতর ভয়, সাথে ও যে আসলে খুনি সেটাও মাঝে মধ্যে মনে পড়ে যাচ্ছে।
কিন্তু এগুলো। ও কি যে করিস না। তুই 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 এইটুকুতেই ভয় পেয়ে যাস? আচ্ছা দে দে ব্যাগটা দে। শোন না, আমরা এবার কোথায় যাব? ও আমরা এই লাইন ধরে হাঁটতে চলে যাব। সে কি, এমন হয় নাকি? হ্যাঁ, আরে চল না, একসাথে হাঁটি। আমি হাঁটবো, তুইও হাঁটবি, আমিও হাঁটবো, দেখ, তুইও চুপ কর। হাঁটবি। ওই দেখ ট্রেন আসছে। এখন আবার কোন ট্রেন? এটা হলো থ্রু ট্রেন। এটা তো দাঁড়াবে না, এটা যাব কিভাবে? খুব সহজ। বান্টির ধাক্কায় রেল লাইনের উপর উপুর হয়ে আঁচড়ে পড়ল টিনা। মুখ ঘুরিয়ে একবার শুধু বান্টির দিকে তাকানোর সুযোগ পেল। ওর চোখে মুখে এক অদ্ভুত নারকীয় তৃপ্তি। পাশে তাকিয়ে দেখল ট্রেন একেবারে কানের পাশে চলে এসেছে। বান্টি, তুই এরকম বললি তো? ডোবার পাশেই ভ্যানটা রাখা ছিল। বান্টি ভ্যানটার কাছে গিয়ে একবার টিনার ব্যাগটা খুলল। সাইডের চেইনে বেশ কিছু টাকা আর কাগজপত্র রয়েছে। ভিতরে হাত ঢুকিয়ে একটু এপাশ ওপাশ করে বাড়ির চাবিটাও পেয়ে গেল। শালা গয়নাগুলো নাকি আবার বাড়িতে রেখে এসেছে। বান্টির ভ্যান এসে দাঁড়ালো টিনার বাড়ির সামনে। এপাশ ওপাশ দেখে নিয়ে সোজা ভিতরে ঢুকে গেল বান্টি। খুলে যা। কোন চাবিটা আবার কে জানে, এক গুচ্ছ চাবি, বোঝার উপায় নেই। আর এই তো ঘরের ভিতরটা অন্ধকার। একটা দেশলাই জ্বালিয়ে এগোতে লাগলো আলমারির দিকে। ওর নিজেরও গা ছমছম করছে। এখানে আজ দুপুরেই খুন হয়েছে। ও নিজে লোকটাকে মরতে দেখেছে। টিনা নিজের মৃত বরের আধ খাওয়া থালাটা অবধি সরায়নি। যেমন ছিল তেমনই আছে। মাছের কাঁটাটা অর্ধেক বাছা, শুকিয়ে যাওয়া ঝোল, পাশের বাটিতে না খাওয়া তরকারি, মেঝেতেও কিছু ভাত। কিন্তু হঠাৎ বান্টি, কে কে? বান্টি, টিনা, তুই কোথায়? তুই এখানে কি করে এলি? বান্টি, তুই তো মরে গেছিস। হ্যাঁ, তুই তো মরে গেছিস। আমি নিজের চোখে দেখেছি। চল না একসাথে হাঁটি। কি হচ্ছে এসব? আমিও হাঁটবো, তুইও হাঁটবি, আমিও হাঁটবো, তুইও হাঁটবি, আমিও হাঁটবো, তুইও হাঁটবি, আমিও হাঁটবো, তুইও হাঁটবি। না! আজ অমাবস্যা। কালী মন্দিরে পুজো যখন শেষ হলো তখন রাত 12টা। সুজয় আজ তাড়াতাড়ি দোকান বন্ধ করে চলে এসেছে মন্দিরে। মন্দিরের কিছু কাজবাজ আয়োজন ও নিজের হাতেই করে। সবাই চলে গেলেও ও ঠাকুরমশাইয়ের সাথে থেকে যায়। কিন্তু সুজয়ের লাইন ধরে হেঁটে বাড়ি ফেরাটা ঠাকুরমশাই জানে এবং পছন্দও করে না। অনেকবার বারণ করলেও সে শোনেনি। সুজয়, শোনো, হ্যাঁ বলুন ঠাকুরমশাই। বলি বাড়ি যাবে কিভাবে? আপনি প্রতিবারই একই প্রশ্ন করেন কেন বলুন তো? আরে না, প্রশ্ন করি তার কারণ আছে। শোনো বাবা, ওভাবে লাইন ধরে হেঁটে যেও না। একে তো অমাবস্যার রাত, তার উপরে আবার রেল লাইন। আরে রেল লাইনই তো ঠাকুরমশাই, শ্মশান ঘাট তো আর নয়। আরে শ্মশান ঘাট হলে সমস্যা ছিল না, ওখানে তো আত্মার শান্তির জন্য অনেক কিছুই করা হয়। লাইন ধরে কত অপমৃত্যু ঘটে জানোই তো। বেবাড়ির লাশ পড়ে থাকে এদিকে সেদিকে,
কেউ শনাক্ত করতে আসে না। তা তুমি বরং এই অমাবস্যার রাতগুলোতে আমার বাড়িতেই থেকে যেতে পারো তো। আমি মায়ের পুজো দিয়ে তারপর ভূতের ভয় নিয়ে বাড়ি ফিরবো? এটা কিভাবে হয় বলুন তো? মা হলো গিয়ে গুরুমারে। গুরুমা তো শুধু সেই শিষ্যকেই পথ দেখায় যে সঠিক পথ দেখতে চায়। তোমার মতো জেনে বুঝে উল্টো পথে হাঁটলে কেউ বাঁচাতে আসবে না। আপনি ঘরে যান ঠাকুরমশাই, আমার কিচ্ছু হবে না। আমি বহুদিন ধরে এই একইভাবেই হেঁটে বাড়ি ফিরি। এতদিনে যখন কিচ্ছু হয়নি, আজও হবে না। তারপর মা তো আছেই আমার সঙ্গে। চলি। মা তারা, মা গো, রক্ষে করো, রক্ষে করো। স্টেশন মাস্টার অশোকের আজ কেন জানি ঘুমই আসছে না। শহরে থাকাকালীন মাঝে মধ্যে ঘুমোতে ঘুমোতে 1টা-1.5টাও বেজে যেত, কিন্তু এখানে আসার পর থেকে 10টা বাজলেই চোখ বুজে আসে। কিন্তু আজকের দিনটা আলাদা। চোখ বন্ধ করলেও মনে হচ্ছে কেউ একজন তাকিয়ে আছে তার দিকে। আজ একটা কুকুর অনবরত কেঁদেই চলেছে। বেশ অনেকক্ষণ হলো। বেশ কয়েকবার তাড়ানোর চেষ্টা করেছে, কিন্তু লাভ হয়নি তেমন। সুজয় এতক্ষণে লাইনের কাছে এসে পৌঁছলো। অন্ধকারে পরিষ্কার কিছু বোঝা না গেলেও ও এই পথে চোখ বন্ধ করেও যেতে পারে। বগলে টর্চটা চেপে নিয়ে একটা বিড়ি ধরালো। স্টেশনের কাছে এসে একবার কেবিনের দিকে তাকালো। আলো জ্বলছে। ভাবলো অশোকের সাথে একবার দেখা করে আসবে, কিন্তু এত রাতে আচমকা গেলে বিব্রত হতে পারে, তাই আর ওদিকে গেল না। স্টেশন চত্বরের কাছে ধারে লাইনের উপরে যেইটুকু আলো পড়ে সেইটুকু আলো আর এদিকে নেই। থেকে থেকে মনে হচ্ছে পিছন পিছন কেউ হাঁটছে। সুজয় মনে মনে ভাবলো সবে ওই ঠাকুর মশাইয়ের জন্য। উনি এমন ভয় দেখিয়েছেন যে এসব উল্টো পাল্টা মাথায় আসছে, কিন্তু প্রতি অমাবস্যাতেই উনি এসব বলে। তবে আজ কেন এত ভয় লাগছে বুঝতে পারছে না। এসব ভাবতে ভাবতে হঠাৎ পায়ে কিছু একটা বাঁধলো। টর্চ মারতে দেখলো একটা ব্যাগ পড়ে আছে। টর্চের আলো উঁচিয়ে ধরতে দেখলো ব্যাগের সব জিনিসপত্র লাইনের উপরে পরপর ছড়িয়ে রয়েছে। কিছু টাকা, কিছু কাগজপত্র, কিছু গয়না, জামা কাপড় আর এক গোছা চাবি। সুজয় ধার্মিক মানুষ, অন্যের টাকায় হাত দেওয়ার মতো ছেলেও নয়, কিন্তু টাকাটা কার? দেখে তো মনে হচ্ছে কোনো অ্যাক্সিডেন্ট হয়েছে, কিন্তু কাছে ধারে কোনো মানুষের চিহ্ন নেই। ডাইনে বায়ে সামনে দূরে কোথাও না। হঠাৎ পিছন দিকে তাকিয়ে গায়ে রক্ত হিম হয়ে গেল। বেশ কিছুটা দূরে একজন মহিলা ওর দিকে তাকিয়ে অদ্ভুতভাবে হেসে রয়েছে। হঠাৎ হাত উঁচিয়ে বলল, একসাথে হাঁটবি? সুজয় যেটা লক্ষ্য করলো সেটা দেখে ও নিজের চোখকে বিশ্বাস করাতে পারল না। ওই মহিলার মাটিতে পা পড়ছে না, কিছুটা ভেসে রয়েছে হাওয়ায়। চল না একসাথে হাঁটি, আমিও হাঁটবো তুইও হাঁটবি, আমিও হাঁটবো তুইও হাঁটবি। সুজয় কিছু বুঝে ওঠার আগেই তীব্র বেগে ওই মহিলা হাওয়ায় ভেসে তেড়ে এলো। সুজয় কোনো মতে ছুটতে শুরু করলো। সে ছুটছে, কিন্তু মাঝে মধ্যে পিছনে তাকিয়ে দেখছে। হঠাৎ দেখলো পিছনে কেউ নেই। ওর গতি কিছুটা কমে এলো, কিন্তু তখনই লক্ষ্য করলো ওর ঠিক বাম পাশে প্রায় গায়ে গা লাগিয়ে মুখে অদ্ভুত হাসি নিয়ে ওর সাথেই ভেসে চলেছে ওই মহিলা। সুজয় আছড়ে পড়ল মাটিতে। কিছুটা দূরে লাইনটা বাঁক নিয়েছে, সেখান থেকে হলুদ আলো ভেসে আসছে। মনে হচ্ছে কোনো থ্রু ট্রেন সিগন্যালে দাঁড়িয়ে রয়েছে। নিজেকে কোনো মতে সামলে নিয়ে ছুটে গেল সেদিকে। এদিকে ট্রেন ততক্ষণে হর্ন বাজিয়ে দিয়েছে। শুরুর দিকে মালগাড়ির গতি এমনিতেও কম থাকে। সুজয় ছুটে গিয়ে আঁকড়ে ধরলো ট্রেনটাকে কোনো মতে, বেয়ে উঠে পড়ল উপরে। বগির শেষে যেটুকু জায়গা থাকে সেখানে সুজয় রেলিং ধরে দাঁড়িয়ে দেখলো ওই মহিলা সেই একই তীব্র গতিতে একই রকম মুখে অদ্ভুত হাসি নিয়ে তেড়ে আসছে।
সুজয় আর নিজেকে ধরে রাখতে পারল না, জ্ঞান হারালো মুহূর্তের মধ্যে। অশোক আজ নিজের কেবিনেই ব্যস্ত ছিল। সবেমাত্র একটা ট্রেন বেরিয়েছে। কেবিন ছেড়ে বাইরে এসে দেখল আজও সুজয় দোকান খোলেনি। আজ প্রায় 4 দিন হয়ে গেল সুজয়ের দেখা নেই। বিকেলের দিকে ঠাকুরমশাই সন্ধে আরতির জন্য মন্দিরে যায় এই অশোকের কেবিনের পাশ থেকেই। আজ অশোক ডেকে বসল। ঠাকুর মশাই, বলুন মাস্টার মশাই, সব ভালো তো? এই তো চলে যাচ্ছে। আচ্ছা বলছি, সুজয়ের কি খবর জানেন? প্রায় দিন 4 হয়ে গেল দোকান খোলেনি। ওর কথা আর কি বলবো, এতবার বারণ করেছি লাইন ধরে হাঁটিস না। কেন, কি হলো আবার? আর বলবেন না, গেল অমাবস্যায় বললাম এত রাত হয়েছে, লাইন ধরে না ফিরে আমার বাড়িতে থেকে যাও। সে কিছুতেই শুনলো না। সেদিন রাতে লাইনে কিছু দেখে ভয় পেয়েছে হয়তো। সেই যে বাড়ি ফিরে শরীর খারাপ হলো, আর ঠিক হওয়ার নামই নিচ্ছে না। সে কি, ডাক্তার দেখানো হয়েছে তো? সবই হচ্ছে, কিছুতেই কিছু কাজ হচ্ছে না। আমি তো বৌমাকে বলেছিলাম ছেলেটাকে একটু ঝাড়ফুঁক করিয়ে নিতে, সে যে কি বুঝলো কে জানে। যাক, আমি আসি, আমার ওদিকে দেরি হয়ে যায়। হ্যাঁ হ্যাঁ হ্যাঁ, আসুন আসি। হ্যাঁ, প্রায় 1 সপ্তাহের উপরে হয়ে গেল সুজয় এখনো সুস্থ হয়নি। অবশ্য বাড়ির ছোট মুদি দোকানটা থেকে যা 2 পয়সা আসে তাতে মা ছেলের হয়ে যায়। তবে কোনো ডাক্তার অথবা হাসপাতাল সুজয়কে সুস্থ করতে পারছে না। এটা কোনো জ্বর নয়, বরং দিন দিন ওর গা ঠান্ডা হয়ে যাচ্ছে। সারা রাত বিড়বিড় করে একা একা কি যেন বকে, আর অনেক বেলা অবধি ঘুমায়। সুজয়ের মা এতদিন ছেলেকে কোনো প্রশ্ন করেনি, কিন্তু আজ যখন খেতে বসলো তখন আর নিজেকে সামলাতে পারল না। কাল রাতে কি বলছিলি রে একা একা? ডাল দাও। উত্তর দিলি না যে? কি বলবো, কাল রাতে ঘুমাচ্ছিলাম আমি। আমিও হাঁটবো, তুমিও হাঁটবে, এসব কি বলছিলি? কি বললে? কি বলেছি? হ্যাঁ, এটাই তো বলিস সারাক্ষণ। রেল লাইনে যাবো, একসাথে হাঁটবো না কি জানো, এসব কিছু বলিস। আরে কি হলো, খেয়ে যা। কিরে, কোথায় যাচ্ছিস? ঠাকুরমশাই নিজের বাড়িতে দুপুরের খাওয়া সেরে একটু বিশ্রাম করছিলেন। হঠাৎ দরজায় কেউ কড়া নাড়ল। কে? এ কি সুজয়, খবর কি তোমার? ঘরে আসো, ঘরে আসো। হ্যাঁ হ্যাঁ, আসো আসো আসো, বসো বসো। কি হয়েছে বলো? হ্যাঁ, কি হলো বলো। আমি আর বাঁচবো না ঠাকুরমশাই। সে কি, এ আবার কেমন কথা? মা বলল আমি নাকি সারা রাত একা একা কথা বলি। হ্যাঁ, সে তো অসুস্থ থাকলে এমনটা হয়েই থাকে। সুস্থ হলে দেখবে সব ঠিক হয়ে যাবে। আমারও তো যখন এই বছর 10 বয়স, তখন না ঠাকুরমশাই, এটা অসুস্থতা নয়। আমি নাকি সারা রাত লাইন ধরে হাঁটার কথা বলি, আমিও হাঁটবো, তুইও হাঁটবি। আর এই কথাটাই আমি এই কথাটাই কি বলো? এই কথাটাই আমি সেদিন শুনেছিলাম। রেল লাইন ধরে যখন হেঁটে যাচ্ছিলাম, তখন একজন আমায় ঠিক এই কথাটাই বলেছিল। কোন একজন? আমি চিনি না, হ্যাঁ একজন মহিলা, তবে মানুষ নয়। সর্বনাশ, এ কথা তুমি বলেছো কাউকে? না, সেরকম সুযোগ পাইনি। আপনাকে প্রথম বললাম। আপনি আমায় বাঁচান ঠাকুরমশাই, কোনো ডাক্তার কিচ্ছু করতে পারবে না, আমি জানি। ঠিক আছে ঠিক আছে, আমি দেখছি। একজনকে চিনি যে হয়তো তোমার সাহায্য করতে পারবে। ওকে একবার বলে দেখবো তোমার ব্যাপারে। তুমি এখন বাড়ি যাও, বুঝলে?
দেখি এখন শরীর কেমন। এ কি, শরীর তো বরফের মতো ঠান্ডা। বরফের মতো নয় ঠাকুরমশাই, মরা মানুষের মতো বলুন। আরে এসব কথা মুখে আনতে নেই, তুমি বাড়ি যাও আর চেষ্টা করো কাজের মধ্যে নিজেকে ব্যস্ত রাখতে, বুঝলে? এসব ঠাকুরমশাইয়ের লক্ষণটা কিছু ভালো ঠেকলো না। সুজয়ের শরীরটা সত্যি মরা মানুষের মতন ঠান্ডা। আর আরো একটা জিনিস যেটা সে বুঝলো, তাতে বেশ খটকা লাগলো। সুজয় যতক্ষণ ঘরে ছিল আর কথা বলছিল, সে পুরুষ মানুষের মতো করে কথা বললেও, তার চালচলন পুরুষ মানুষের মতো হলেও ঠাকুরমশাইয়ের কেন জানি মনে হচ্ছিল সে একজন মহিলার সাথে কথা বলছে। উনি সুজয়ের সাথে যতটা গায়ে হাত রেখে কথা বলে, আজ সেটা করতে গিয়ে কেমন যেন অস্বস্তি হচ্ছিল। মনে হচ্ছিল ওর গায়ে হাত রাখলে ও বিরক্ত বোধ করতে পারে। এমন অদ্ভুত অনুভূতি কোনো পুরুষ মানুষের সাথে আজ অবধি ঠাকুরমশাইয়ের হয়নি। রাতের বেলা বেশ অনেকবার ডাকার পরেও সুজয় খেতে এলো না। আজ ঘরে একটা কালো বেড়াল ঘুরে বেড়াচ্ছে, আগে কখনো দেখা যায়নি। সুজয়ের মা অনেকবার চেষ্টা করলো ওটাকে তাড়ানোর, কিন্তু কিছুই লাভ হলো না। সুজয়ের ঢেকে রাখা খাবারে ও বারবার মুখ দিতে যাচ্ছে। বেড়ালটা টেবিল থেকে লাফ দিয়ে নেমে ঘরের দিকে যেতে লাগলো। ও যেন পথ দেখাচ্ছে। সুজয়ের মাও লক্ষ্য করে এগিয়ে চলল। বেড়ালটা সুজয়ের ঘরের সামনে এসে দাঁড়িয়ে পড়ল। ঘরের দরজা খোলাই আছে আর সুজয়ের গলা পরিষ্কার পাওয়া যাচ্ছে। বেড়ালটা দরজার ফাঁক দিয়ে ঢুকে গেল ঘরে। কিছু পরে সুজয়ের মাও ঘরে ঢুকে পড়ল। আমিও হাঁটবো, তুইও হাঁটবি। কি রে বাবু, কি করছিস? তুইও হাঁটবি। সুজয় বিছানার কোনায় দেওয়ালের দিকে মুখ করে বসে রয়েছে। আমিও হাঁটবো। কোলে বেড়ালটা বসে লেজ নাড়াচ্ছে। আমিও হাঁটবো। সুজয় দুলে চলেছে আর একই কথা বলে চলেছে। তুইও হাঁটবি। সুজয়, আমিও হাঁটবো। এই সুজয়, কি রে বাবু, কি হয়েছে তোর? সুজয়, এই সুজয়, কি রে, শরীর খারাপ লাগছে? সুজয়, তুইও হাঁটবি। আমিও। সুজয়ের হঠাৎ দোলা বন্ধ হয়ে গেল, কিন্তু দেওয়ালের দিক থেকে মুখ ঘোরালো না। দেওয়ালের দিক করে বসে মাথা নিচু করে রেখে হঠাৎ বলে উঠল, চল যাবি আমার সাথে? লাইনের ওপর দিয়ে হাঁটবো, আমিও হাঁটবো, তুইও হাঁটবি, তোর ছেলেও হাঁটবে। আমরা তো রোজ হাঁটি একসাথে, তুই যাবি? খুব ভালো লাগবে, সারা রাত হেঁটে বেড়াবো। যাবি? কি সব পাগলের মতো বকছিস? কথাটা শুনেই ফোঁস করে ঘুরে তাকালো সুজয়। ওর চোখ দুটো জল জল করছে। তাই পাগলের মতন বকছি? ঠাকুরমশাই বেশ কয়েকদিন ধরে ভাবছিল সুজয়ের সাথে দেখা করতে যাবে। ওকে কথা দিয়েছিল ওকে সাহায্য করবে, কিন্তু কিছুতেই করে উঠতে পারেনি। একজন তান্ত্রিককে ওর ব্যাপারে বলেছিল, সে শুনেই বলে দিয়েছে এই ছেলেকে বাঁচানো যাবে না, কোনো ঝাড়ফুঁক করে লাভ নেই। উনি এতদিন ধরে এটাই ভেবে চলেছিল যে কোন মুখ নিয়ে যাবে ওই বাড়িতে। আজ রাতের দিকে মন্দির বন্ধ করে সুজয় আর ওর মায়ের জন্য প্রসাদ নিয়ে রওনা হলো ওর বাড়ির দিকে। সুজয়দের বাড়ির সাথে লাগোয়া মুদির দোকানটা রয়েছে খোলা, কিন্তু লোক নেই। সোজা ঘরে ঢুকতে একটু ইতস্তত বোধ হলো। ভাবলো দোকান থেকে কিছু কেনার অজুহাতে যদি সুজয়ের খবরটা নেওয়া যায় আর প্রসাদটুকুও যদি দিয়ে দেওয়া যায়। দোকানের সামনে ডাকতে যাবে, হঠাৎ ঘরের ভিতর থেকে চিৎকার ভেসে এলো। ঠাকুরমশাই দেখলেন এক অদ্ভুত দৃশ্য। সুজয় ওর মায়ের চুলের মুঠি ধরে টানতে টানতে নিয়ে আসছে। অত ভারী চেহারার মহিলাকে খুব সহজেই টেনে নিয়ে এগিয়ে আসছে সুজয়। মাটিতে ইটের উপর খোঁয়ায় হ্যাচড়াতে হ্যাচড়াতে নিয়ে চলেছে। চল না, মজা হবে, খুব মজা হবে। আরে সুজয়, কি করছো? সুজয়, সুজয় দাঁড়া। আরে আরে ঠেকা ওর মাথার দিকে। সুজয়, সুজয়,
ঠাকুর মশাইয়ের কথায় লোকজন তেড়ে আসতেই সুজয় ওর মাকে ছেড়ে দিয়ে দৌড় লাগালো। এত বেগে কোনো মানুষ ছুটতে পারে বলে কারো জানা ছিল না। মাঝপথে কোনো দেওয়াল, বাড়ি ঘর অথবা গাছ পড়লে সেটা খুব সহজেই বেয়ে উঠে দূরে কোথাও মিলিয়ে গেল সে। একটা থ্রু ট্রেন বেরোনোর কথা আছে। স্টেশনের খুব কাছে চলে এসেছে ট্রেনটা। অশোক কেবিন থেকে দেখতে পেল লাইনের উপর কেউ একজন দাঁড়িয়ে। না না, কেউ একজন নয়, এটা সুজয়। অশোক যে কিছু করবে, কিন্তু অনেক দেরি হয়ে গেছে। মুক্তি পাওয়ার আশায় প্রশান্তির হাসি মুখে মেখে ছুটে আসে ট্রেনটার দিকে তাকিয়ে লাইনের উপর দাঁড়িয়ে রয়েছে একটা শরীর, যা ধারণ করে রয়েছে দুটি প্রাণ, সুজয় আর টিনার। টিনা বিশ্বাস করেছিল, ভালোবেসেছিল, কিন্তু ভালোবাসা, বিশ্বাস আর ভরসা ভেঙেও ছিল। তার শাস্তি মিলল এমনভাবে যে মৃত্যুর পরেও তার সঙ্গে হাঁটার সঙ্গী খুঁজে বেড়াতে হচ্ছে। আজও পাশে হাঁটবার মানুষ খুঁজে বেড়াচ্ছে অপার্থিব অন্ধকার থেকে। এখন রেল লাইনে দাঁড়িয়ে থাকা সুজয়ের শরীরে কি ভূত রয়েছে, নাকি সুজয় এবং শত শত মানুষের একাকিত্বের আর্তনাদ, বিশ্বাসঘাতকতার আর্তনাদ, ভরসা হারানোর আর্তনাদ? আমিও হাঁটবো, তুইও হাঁটবি, আমিও হাঁটবো, তুইও হাঁটবি, আমিও হাঁটবো, তুইও হাঁটবি, আমিও হাঁটবো, তুইও হাঁটবি। বিশ্বাস, ভরসা। বিশ্বাসঘাতকতা সেই করে যাকে বিশ্বাস করা হয়। সুজয় বিশ্বাস করেছিল নিজেকে, টিনার বর বিশ্বাস করেছিল টিনাকে, টিনা বিশ্বাস করেছিল বান্টিকে, আর বান্টি সুজয়ের মতোই বিশ্বাস করেছিল নিজেকে। কারোর বিশ্বাস টেকেনি। রামপ্রসাদ তার শ্যামা সঙ্গীতে ঠিকই বলেছেন, ভেবে দেখ মন, কেউ কারো নয়, মিছেই ভ্রম ভূমণ্ডলে। শুনছিলেন ওই দিন নিশীথে। সুজয়ের ভূমিকায় দীপাঞ্জন, অশোকের ভূমিকায় দেবাশিস, টিনার ভূমিকায় অনুষ্কা, বান্টির ভূমিকায় সুদেব, ঠাকুর মশাইয়ের ভূমিকায় অর্ণক, মায়ের ভূমিকায় প্রিয়া। গল্পটি যদি আপনাদের ভালো লেগে থাকে তাহলে কমেন্ট সেকশনে অবশ্যই জানাবেন। দেখা হচ্ছে পরবর্তী গল্পে, নিশাচরে।